হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্রিম্যারিটাল কনসালটেশন বা বাংলায় বললে বিবাহ পূর্ব পরামর্শ। তো তোমরা জানোই যে আজকালকার যুগে বিয়ে হতে অনেক প্রবলেম হচ্ছে, মানে বিয়ে হতে প্রথম কথা তো দেরি হচ্ছে অনেকের বিয়ে হতে। আর তারপরেও যেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে বিয়ে হওয়ার কয়েক মাস বা ধরুন 1-2 বছর 3 বছরের মধ্যেই অনেক প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে। এবার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আহ, সেগুলো অনেক সময় সলভ করার পথে কেউ যাচ্ছে না, বা সলিউশন চাইলেও সেটা সলিউশন দেবার লোক নেই। আর আলটিমেটলি বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, সেপারেশন হচ্ছে। আর এই ব্যাপারটা খুব কমন হয়ে গেছে আজকালকার যুগে। তো ইউজুয়ালি মানে ভারতে কি হয়, ভারতে হয় হচ্ছে এদিকে ধরো পাত্রীপক্ষ আর এদিকে পাত্রপক্ষ। তো বিয়ের আগে এরা দুজন মানে দুই ফ্যামিলি বসে কথাবার্তা বলে। আর আমি এখানে অ্যারেঞ্জ ম্যারেজটাই ধরে নিচ্ছি, কারণ এখনও পর্যন্ত ভারতে বেশিরভাগ বিয়েই কিন্তু অ্যারেঞ্জড ম্যারেজ সেট আপে হয়। এবার ধরো যদি লাভ ম্যারেজও হয়, তাহলে প্রেমিক প্রেমিকা বিয়ের আগে দুই ফ্যামিলির মানে সম্মতি নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে করে। তো এই যে পাত্রীপক্ষ আর পাত্রপক্ষ যে আলোচনা করে বিয়ের আগে, প্রথমত তো অনেক কিছু জিনিস জিজ্ঞাসা করে না। আর দ্বিতীয়ত যদিও বা মানে অনেক কিছু জিনিস জিজ্ঞাসা করতে চায়, তাহলে ইতস্তত করে। তো ইতস্তত করে মানে জিজ্ঞাসা করা হয় না অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে কী হয়, অনেক কিছু ধরে নেয়। কিন্তু এই যে ধরো তোমার এক্সপেকটেশন বা এই যে ধরে নিচ্ছে, সেইটার থেকে বাস্তবতাটা আলাদা হতে পারে। আর সেটা প্রকাশ পায় বিয়ের পর। ধরো কেউ ভেবেছিল যে একটা জিনিস একরকমভাবে হবে, মানে সেটা এক্সপেকটেশন ছিল, কিন্তু বাস্তবতা বা রিয়ালিটিটা দেখছে যে আলাদা রকম হচ্ছে, তখনই কিন্তু এই প্রবলেমগুলো শুরু হয়। যেমন একটা উদাহরণ হচ্ছে, ধরো পাত্রীপক্ষ পাত্রের বাড়ি গেছে, গিয়ে দেখছে যে 3তলা বাড়ি, সেখানে কাজের লোকও আছে, আবার গাড়িও আছে, ঠিক আছে। এবার এইসব ক্ষেত্রে ধরো পাত্রীপক্ষ বা পাত্রের যারা ফ্যামিলি মেম্বার বা বাবা বাবা মা যারা আছে পাত্রী, তারা ধরে নিচ্ছে যে এই সব যেগুলো আছে, এই যে সম্পত্তিগুলো, সেগুলো তাদের মেয়ে মানে সুযোগ সুবিধা নিতে পারবে, ঠিক আছে। এবার এই যে ধরে নিচ্ছে সুযোগ সুবিধা নিতে পারবে, তারপরে কিন্তু তারা এগুলো নিয়ে কোনো কোশ্চেন করছে না। এবার বাস্তবতাটা আলাদা আলাদা হতে পারে। যেমন দেখা গেল যে এই 3তলা বাড়ি, 3তলা বাড়িটা একটা ভাড়া বাড়ি। এবার আমি বলছি না যে সেটা কোনো খারাপ, ভাড়া বাড়িতে থাকা বা এরকম কিছু, কিন্তু আমি বলছি যে পরিষ্কার করে বলা বা পরিষ্কার মানে সেটা ঠিকভাবে যেন জেনে নেওয়া যে এটা ভাড়া বাড়ি, এইগুলো দরকার। এবার ধরো যারা ধরো কাজের মহিলা, যারা মানে যারা কাজের লোক আছে ওই বাড়িতে, তারা 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 দেখা গেল যে শুধুমাত্র যে পাত্রের যে মা, তার থেকেই কিন্তু মানে তারই কথা শুনে চলে। এবার ওই নতুন যে বউ আসবে তার কথা কিন্তু কেউ পাত্তা দেবে না, ঠিক আছে, এরকম হতে পারে। এবার দেখা গেল যে গাড়িটা যে আছে, ঠিক আছে, এবার গাড়িটা দেখা গেল যে যে পাত্রী যে পাত্র, তার তার বড় দাদা আছে হয়তো, সে তাকে হয়তো কোনো 2 ঘন্টা দূরে ড্রাইভ করে তাকে তার অফিসে যেতে হয় প্রতিদিন। এবার গাড়িটা সেখানেই রাখা থাকে, ঠিক আছে। এবার সে যখন ফেরে রাত্রিবেলা, তখন 8টা-9টা হয়ে যায়। তো এরকম যদি হয়, তাহলে ওই গাড়িটা তো মানে ওই পাত্রী মানে ইউজ করতে পারবে না নিজের সুবিধার জন্য। তো বিয়ের আগে যে এগুলো ধরে নেওয়া হয় যে এগুলো পাবে, কিন্তু তারপরে দেখা গেল যে আসলে এগুলো ইউজ করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু একটা শখ কিন্তু একটা আসবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল হচ্ছে, তোমরা তো জানোই যে আজকাল অনেক লোক অনেক রকমের লোন নেয়। সেটা পার্সোনাল লোন হতে পারে, হোম লোন বা কার লোন, ঠিক আছে। এবার ধরো পাত্রীর যে বাবা বা মা, সে পাত্রকে জিজ্ঞাসা করছে যে কত টাকা রোজগার, ঠিক আছে। এবার এবার এখন তো লোকে মানে অনেক কিছু জেনেই গেছে, তো সিটিসি জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করছে ইন হ্যান্ড স্যালারি, ঠিক আছে। তো ইন হ্যান্ডও বলছে যে ধরো কেউ 1 লাখ টাকা ইন হ্যান্ড রোজগার করে, ঠিক আছে। এবার সেটা শুনে হয়তো পাত্রীর বাবা মা হয়তো ভাববে যে ঠিক আছে, বেশ ভালোই চলে, কোনো ডিসেন্ট অ্যামাউন্ট, সেটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে হয়তো ওই যে স্যালারি, ইন হ্যান্ড স্যালারিটা 1 লাখ টাকা, তার বেশিরভাগটাই কোনো একটা হোম লোন বা কার লোন সেটা শোধ করতে চলে যাচ্ছে,
কিন্তু, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে ডিসপোজেবল ইনকাম যেটা, সেটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখা গেলো যে ধরো বাড়িটার যে লোন শোধ হচ্ছে ইএমআই, সেই বাড়িটাও কিন্তু ধরো দেখা গেলো কোনো মানে ওই পাত্রের বাবা মায়ের নামে, ঠিক আছে। এবং সেই বাবা মা হয়তো আরও 20 বছর 30 বছর পরে সেই বাড়িটা পাত্রের নামে লিখে দেবে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো কিন্তু ক্ল্যারিফাই করে নেওয়া দরকার, যাতে পরে কোনো শক না আসে, ঠিক আছে। এবার আমি বলছি না যে কোনো বাবা মায়ের নামের বাড়ি কেনা বা লোন নেওয়া এটা খারাপ, এরকম কিন্তু আমি বলছি না। আমি বলছি জাস্ট ক্ল্যারিটিটা দরকার, যাতে এক্সপেকটেশনের মিসম্যাচ না হয়। বিয়ের আগে পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ মানে দুজনে একে অপরের ব্যাপারে জেনে নিক, ঠিক আছে, তারপরে বিয়ে করুক। তাতে বিয়ের পরে কোনো ঝামেলা যাতে না হয়, এটাই ব্যাপার। এবার ধরো আর একটা এক্সাম্পল হচ্ছে প্রেগনেন্সির ব্যাপারে, ঠিক আছে। ধরো তুমি পাত্র, ঠিক আছে। এবার তুমি কোনো একটা মেয়েকে দেখে তোমার পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, ঠিক আছে। তো সেই দেখে তুমি বিয়ে করে নিয়েছো। এবার বিয়ের পর কয়েক মাস তো ঠিকঠাক চললো। এবার যখন তুমি ধরো ফ্যামিলি প্ল্যানিং করতে যাচ্ছ বা প্রেগনেন্সির ব্যাপারে যখন তুমি কথা বলতে যাচ্ছ, তুমি বউকে নিয়ে বসেছো, এইসব ব্যাপারে জিজ্ঞাসা করছো যে আমাদের মানে ছেলে মেয়ে কবে হবে বা সন্তান কীভাবে নেব, কী প্ল্যানিং করবো সেটার ব্যাপারে। তখন তোমার বউ বলছে যে আমি তো মা হতে চাই না, আমি তো সন্তান নিতে চাই না। তো এটা কিন্তু ছেলেদের পক্ষে একটা অনেক বড় শক হতে পারে, ঠিক আছে। এবার ছেলেটা হয়তো জিজ্ঞাসা করবে, তুমি হয়তো তোমার বউকে জিজ্ঞাসা করবে, তুমি তো আগে বলোনি এই ব্যাপারটা। তখন তোমার বউ বলবে তুমি জিজ্ঞাসা করোনি তাই আমি বলিনি কিছু, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো কিন্তু আজকালকার যুগে হচ্ছে। এবং এবার হয়তো অনেক লোকে কমেন্ট করবে যে এইসব জিনিস কি জিজ্ঞাসা করার মতো জিনিস, মানুষ তো বিয়ে করছে যাতে ছেলে মেয়ে হয়, এটা নর্মাল জিনিস, বাচ্চা হবে, এই সেই হবে। কিন্তু আপনাকে জানতে হবে যে এখনকার যুগে কিন্তু এই ফেমিনিজম, এই মাই বডি মাই চয়েস, এই জিনিসগুলো কিন্তু অনেক ছড়িয়ে গেছে, ঠিক আছে। আর এখনকার যুগে এগুলো জিজ্ঞাসা করতেই হবে। আপনি যদি চান যে আপনার মানে পাত্রপক্ষের কথা বলছি, যে আপনার ছেলে যদি ঠিকঠাকভাবে সংসার করুক বা ঠিকঠাক একটা বৌমা আপনার বাড়িতে আসুক, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু জিনিস আপনাকে আপনার ছেলের জন্য এগুলো আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে ঘরের কাজ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু কেউ তেমন কোনো কথা বলে না। যেমন ধরুন যে পাত্রের যেখানে থাকবে আপনার মানে যেখানে বিয়ে হয়ে মেয়েটি যাচ্ছে, সেখানে সেই বাড়িতে কি কাজের লোক আছে? এবার যদি কাজের লোক থাকে, সে কি বাড়ির সব কাজ করে, নাকি শুধু ঘর মোছা আর বাসন মাজেটুকু করে, কাপড় কাচে না, ঠিক আছে। এবার সেক্ষেত্রে যদি ধরুন কাপড় না কাচে, সেক্ষেত্রে কি পাত্রীর বাড়ি থেকে এক্সপেক্ট করছে যে বৌমা কাপড় কাচতে হেল্প করবে? এবার সেক্ষেত্রে দেখতে হবে, যদি এক্সপেক্ট করে থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে সেখানে কি ওয়াশিং মেশিন আছে নাকি হাত দিয়ে কাপড় কাচতে হবে। এবার অন্যদিকে দেখতে হবে যে পাত্রী মানে যে মেয়েটি আছে, সে কি আদৌ চায় এই কাজটা করতে। এবার যদি চায় তাহলে সে কি আদৌ মানে পারে কাপড় কাচতে ঠিকঠাক করে। তো এই অনেক কিছু জিনিস কিন্তু, এগুলো হয়তো আপনার মনে হতে পারে ছোটোখাটো জিনিস, কিন্তু দৈনন্দিন জীবন বা বিবাহিত জীবন মানে চলার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার ধরে রাখুন কাজের লোক যদি থাকে, তাহলেও কিন্তু মানে এমন টাইম আসতে পারে যেখানে ধরুন অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে মানে কাজের লোক আসলো না বা কাজ ছেড়ে দিল। তো সেই সব ক্ষেত্রে মানে এই যে ছোটোখাটো ঘরের কাজ, এই ধরুন বাসন মাজা, তারপর ধরুন কাপড় কাচা, এগুলো কী করে হবে? এইসব জিনিসগুলোও কিন্তু বিয়ের আগে ক্ল্যারিফাই করে নেওয়া দরকার। এবার ধরুন আপনি বুদ্ধিমান লোক, এবার আপনার মাথায় আছে যে এই জিনিস আমি জিজ্ঞাসা করব বিয়ের আগে, কিন্তু সেটা প্রথম কথা তো আপনার পক্ষে এটা প্রবলেম হতে পারে, কারণ আপনি ইতস্তত বোধ করবেন এতগুলো জিনিস জিজ্ঞাসা করতে। আর অন্যদিকে যেটা হবে, যাকে আপনি জিজ্ঞাসা করবেন মানে অন্য পক্ষকে, তারা কিন্তু
বিরক্ত বোধ করবে। তারা মনে হবে যে এতগুলো কোশ্চেন করে আমাদেরকে ইন্টারোগেট করছে, কারণ কেউই চায় না যে মানে কৈফিয়ত দিতে হোক, এরকম কেউ চায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি জাজড হবেন, ঠিক আছে? তো সেই সব সিনারিওতে আমাদের মতো থার্ড পার্টি যে প্রি ম্যারিটাল কনসালটেন্ট আছে তারা আপনাকে হেল্প করতে পারে। কারণ যেহেতু আমরা পাত্রীপক্ষ বা পাত্রপক্ষ কারোর সাথেই যুক্ত নই, কারো পরিবারেরই মানে মেম্বার নই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের যে মানে কঠিন যেগুলো কোশ্চেন আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমরা নির্দ্বিধায় বা খুব স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে পারি। জিজ্ঞাসা করে আর সেগুলো আপনার সামনেই হবে, ঠিক আছে? সেগুলো আপনি বুঝতে পারবেন যে অন্য লোকে মানে ধরুন আপনার মাথায় একটা আছে এটা হলে কী হবে। এবার এটাও নয় যে মানে আপনি আমাকে বলবেন যে এই জিনিস জিজ্ঞাসা করো। আমরা কিন্তু মানে এক্সপিরিয়েন্সড ওয়াইজ আমরা জানি, আমরা ট্রেন্ড প্রফেশনালস যারা, মানে আমি নিজের কথাই বলছি যে কারণ আমি অলরেডি এই ব্যাপারটা নিয়ে শিখেছি এবং আমি জানি যে কী কী জিনিস জিজ্ঞাসা করতে হয়, ঠিক আছে? এবং সেটা পরিস্থিতি অনুযায়ী। এবার সেটা এবং এগুলো জিজ্ঞাসা করার কারণ হচ্ছে আপনাকে একটা হলিস্টিক একটা পুরো একটা মানে ভিউ দেওয়া যে যাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন বা যে পরিবারের সাথে আপনার সম্পর্ক হতে যাচ্ছে তাদের ভালো দিকটা কী এবং খারাপ দিকটাও কী। তো এক্ষেত্রে কী হবে যে দুই পক্ষ যে বসে কথা বলবে তাদের মধ্যে স্ট্রেসটা থাকবে না যে অনেক এই কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে? কারণ সেই কঠিন কাজটা প্রি ম্যারিটাল কনসালটেন্টরা করে থাকে, ঠিক আছে? এবার ধরো এমন অনেক কিছু কোশ্চেন আমরা জিজ্ঞাসা করতে পারি যেগুলো আপনার মাথায় আসবেই না, ঠিক আছে? এবং সেটা ক্ল্যারিফাই হয়ে যাওয়ার পর আপনি ভাববেন, আপনি ধন্যবাদ দেবেন যে এইটা তো আমার মাথায় আসেইনি, এটা ক্ল্যারিফাই করে দেওয়ার জন্য ধন্যবাদ। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ধরুন আপনি একটা আপনি যে মানে ছেলে, ধরুন আপনি ছেলে এবং আপনি শহরে থাকেন, ঠিক আছে? শহরে আপনার কাজ বাড়ি সব কিছুই। এবার অন্যদিকে আপনি চুজ করেছেন একটি কোনো গ্রামের মেয়ে, ঠিক আছে? এবং সেই গ্রামের মেয়েটির একটি ভাইও আছে, ঠিক আছে? এবার যে পাত্রীর যে বাবা মা তাদের একটা প্ল্যান আছে কি মানে যে শহরে আপনি থাকছেন বা যে শহরে তাদের মেয়ে গিয়ে থাকবে সেখানে কাছাকাছি কোনো কলেজ বা কোনো স্কুলে তাদের যে ছেলেটি আছে মানে পাত্রীর যে ভাই তাকে ওখানে রেখে পড়াশোনা করানো, ঠিক আছে? এবার সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার বাড়িতে ওই ছেলেটিকে পাঠিয়ে সেখানে রেখে তাকে পড়াশোনা করানো এটা একটা প্ল্যান কিন্তু থাকতে পারে এবং এটা আপনাকে বুঝতে হবে এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ, ঠিক আছে? কারণ এক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি, আপনার বাউন্ডারি কিন্তু এগুলো কিন্তু লস হবে। আমি তো মানে এই ফাইন্যান্সিয়াল দিকটা দেখছিই না। তো এইসব জিনিসগুলো কিন্তু অনেক সময় এগুলো যদি আপনার মাথায় থাকেও এগুলো জিজ্ঞাসা করতে আপনি ইতস্তত বোধ করবেন। কারণ আমাদের মানে ভারতবর্ষে যে পরিস্থিতিটা সেখানে কিন্তু বাউন্ডারি ব্যাপারটা কিন্তু ভালোভাবে নেওয়া হয় না, ঠিক আছে? এবং আপনি যদি চান যে আপনি টাকা বাঁচাতে চান বা নিজের মেন্টাল পিস বাঁচাতে চান সেটা কিন্তু অনেক সময় করে উঠতে পারবেন না। কারণ আপনি অনেক সময় মানে আমরা না বলতে মানে ঠিকঠাকভাবে পারি না অনেক সময়। তো এই না বলতে পারা বা বাউন্ডারি ক্রিয়েট না করতে পারা এটা কিন্তু আপনার ম্যারিটাল লাইফে একটা প্রবলেম হতে পারে এবং যেটার জন্য কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু এই প্রি ম্যারিটাল কনসালটেশন যে সেশানগুলো হয় সেখানে কিন্তু আমরা এগুলো ক্লিয়ার করে দিই, এগুলো আমরা আগে থেকে বলে দিই যে এরকম এরকম করা দরকার বা এরকম করলে এটা কিন্তু ঠিকঠাক হবে না। তো সেক্ষেত্রে মানে দুই পক্ষেরই, মানে আমি শুধু মানে পাত্রী আর পাত্র এদের কথা বলছি না, এই যে ফ্যামিলি যারা আছে বিশেষ করে এই ফ্যামিলিদের সাথে এই যে কাপল এদের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করা দরকার। এইটা প্রি ম্যারিটাল কনসালটেশন দিয়ে খুব ইজিলি করা যায়, ঠিক আছে? আর আপনি ভাববেন না যে প্রি ম্যারিটাল কনসালটেশন যেটা আছে সেটা
অনেকটাই ঘটকালির মতো। এটা কিন্তু ঘটকালি নয়, ঠিক আছে? কারণ যারা ঘটক তারা কিন্তু শুধুমাত্র মানে পাত্রীপক্ষ বা মানে পাত্র বা পাত্রী তাদের শুধু মানে ভালো জিনিসটা আপনাকে বলবে, কারণ তারা চায় যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হোক, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে প্রিম্যারিটাল কনসালটেশনে আমরা কিন্তু কখনো জোর করি না যে একেই আপনাকে বিয়ে করতে বা ওকে বিয়ে করতে হয়, কারণ আমরা জানি যে কেউ অত ভালো কেউ নয়, ঠিক আছে? আমরা বেসিক্যালি ভালোর সাথে সাথে খারাপটাও আপনাকে বলে দিই, বরং খারাপটা আরও বেশি করে আপনারা বলি। আপনি যে এটা এক্সপেক্ট করছেন সেটার থেকে কিন্তু মানে এইটা এক্সপেকটেশন, এইটা বাস্তব, ঠিক আছে? তো সেইটা জেনে আপনি এগোবেন, ঠিক আছে? আর 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 আমরা জোর করি না, কারণ আপনি মানে ডিসিশানটা আপনার, এটা আপনার জীবনের প্রবাবলি সবথেকে বড় ডিসিশান বিয়ে করা। তো বেসিক্যালি এটাই দেখতে হবে যে মানে পাত্রী আর পাত্র এরা দুজনের জন্য কতটা কম্প্যাটিবিলিটি চেকিংটাই এই প্রিম্যারিটাল কনসালটেশন দিয়ে করা হয়, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, আমরা তো এই এই যে ভিডিওতে আমি জাস্ট 3-4টে এক্সাম্পল দিলাম যে কী ধরনের কোশ্চেন বা কী ধরনের সিনারিও হতে পারে, কিন্তু আমরা যে অ্যাকচুয়াল যে কনসালটেশন যে সেশনটা হয় সেখানে কিন্তু মানে অন্ততপক্ষে 25টারও বেশি মেজর জিনিস নিয়ে আলোচনা করা হয়। যেমন ধরুন হেলথ নিয়ে আলোচনা হয় মানে পাত্রী আর পাত্রের, আর ধরুন বিয়ের খরচা নিয়েও আলোচনা করা হয়, ঠিক আছে? আর ধরুন যেমন হ্যাবিটস নিয়ে আলোচনা করা হয়, ডেইলি রুটিন, তারপর ফাইন্যান্সেস নিয়ে আলোচনা করা হয়। আর এই যে মেজর যে সাবজেক্টগুলো আছে, যেমন ধরুন ডেইলি রুটিন, সেই হেলথ, এর আন্ডারেও কিন্তু অনেকগুলো কোশ্চেন থাকে। তো সব মিলিয়ে আপনি হয়তো দেখবেন যে 100টারও বেশি হয়তো টপিক নিয়ে আলোচনা হয়ে গেল এই প্রিম্যারিটাল কনসালটেশন সেশনে। তো লাস্ট অবধি কী হবে, আপনি একটা মানে আপনার কাছে অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা চাই যে 100% হোক, কিন্তু সেটা হয়তো সম্ভব হতে পারে না, কিন্তু অন্তত মানে 10% জানার থেকে 90% জানা অন্তত ভালো, অন্তত এই ধরনের মানে ইম্পর্ট্যান্ট লাইফ ডিসিশনস নেওয়ার আগে। আরেকটা কনসার্ন যেটা আমি ক্লিয়ার করতে চাই, যে আপনি হয়তো বলবেন যে এই ধরনের সেশনে আপনি যে এত কোশ্চেন করবেন সেক্ষেত্রে অন্যপক্ষ মিথ্যা বলতে পারে। এবার সেটা হতে পারে, মিথ্যে বলতেই পারে, কিন্তু সাধারণত এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে এরকম সাধারণত হয় না, কারণ যে মিথ্যে বলবে সে কিন্তু লিমিটের মধ্যে থেকেই মিথ্যাটা বলবে। যে ধরুন রান্না করতে পারে না, সে কখনো বলবে না যে আমি সব কিছু রান্না করতে পারি। সে হয়তো বলবে আমি ধরুন ওই চা বানিয়ে নিতে পারি, ম্যাগি বানাতে পারি, ডাল সেদ্ধ করতে পারি, এইটুকুই হয়তো বলবে, ঠিক আছে? এর থেকে বেশি মিথ্যে বলা কারো পক্ষে সম্ভব নয়, কারণ সবার মধ্যেই ভয় থাকে ধরা পড়ে যাবার, ঠিক আছে? তো এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম। এবার এই প্রিম্যারিটাল কনসালটেশন সেশনে এমনও হতে পারে যে আপনি এমন কিছু জানতে পারলেন যাতে আপনি আর এগোলেনই না, ঠিক আছে? তো সেটাও সম্ভব, কারণ দেখুন আমরা আজকালকার যুগে বিয়েতে মানে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা করে খরচা করছে লোকে, তারপরে 50 দিনে ভালো থাকছে না, ঠিক আছে? তো সেই সব ক্ষেত্রে মানে দুঃখ পাওয়ার থেকে আমার মনে হচ্ছে মানে ঠিকঠাকভাবে জেনে নিয়ে তারপর এগোনোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি মানে এই চ্যানেলে তো আমি বেসিক্যালি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেছি এখনও অবধি, কিন্তু এই প্রিম্যারিটাল কনসালটেশন এটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একদমই নয়, এটা পুরোপুরি মনস্তাত্ত্বিক আর মানে সাইকোলজিক্যাল আর বিহেভিয়ার এই দুটো জিনিস আমরা অ্যানালাইসিস করি এই সব সেশনে, ঠিক আছে? আর আপনি যদি এই প্রিম্যারিটাল কনসালটেশন এর মানে ফিজ নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে তো আমি বলবো যে আপনি যদি 10 লাখ টাকা দিয়ে মানে বিয়েতে যদি আপনি 10 লাখ টাকা খরচা করেন, তার শুধুমাত্র একটা ভগ্নাংশ এই ধরনের সেশনে লাগে। তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন বিয়ের আগে এই প্রিম্যারিটাল কনসালটেশন আমার সার্ভিস নেওয়ার জন্য, তাহলে অবশ্যই এই ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি মানে আরও যদি কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে, সেক্ষেত্রেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। এবার ধরুন বিয়ের পর যদি শুধু এই মানে ছেলে আর মানে স্বামী আর স্ত্রী দুজনেই শুধু থাকে একটি মানে বাড়িতে, তাহলে শুধুমাত্র তাদের নিয়েই আমরা সেশনটা করব। আর যদি ধরুন মেয়েটিকে শ্বশুর শাশুড়ি বা মানে এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে থাকতে হয়, জয়েন্ট ফ্যামিলি থাকতে হয়, তাহলে
সেক্ষেত্রে ওই ফ্যামিলি মেম্বার্সদেরকেও কিন্তু ইনক্লুড করি আমরা এই সেশনে, তো সেটা নিয়েও কোনো প্রবলেম নেই। তো আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে এই প্রিম্যারিটাল কনসালটেশন ব্যাপারটা আপনাকে কীভাবে হেল্প করতে পারে। ঠিক আছে, এটা বেসিক্যালি যে আপনার এক্সপেকটেশন থাকে সেটাকে লিমিটের ভেতরে এনে দেয়। ঠিক আছে, আর আপনাকে বুঝতে সাহায্য করে যে বাস্তবটা কীরকম, আর বাস্তবে আপনাকে কতটা অ্যাডজাস্ট করতে হবে, আর সেই অ্যাডজাস্টমেন্টটা আপনি মানে সেটা কি আদেও মানে করা উচিত, সে অ্যাডজাস্টমেন্টটা সেইটার ডিসিশানটা নিতে আপনাকে হেল্প করে। ঠিক আছে, আর তারপরে তো মানে ফাইনাল ডিসিশান আপনি বিয়ে করবেন কি করবেন না সেটা আপনারই ব্যাপার। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।